প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রম আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কুদ্দুস। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রত্যেক বছরের মতো এবারও মে দিবস উদযাপিত হচ্ছে। মে মাস এলেই আসলে আমরা শ্রমিকদের অধিকারের বিষয়ে কথা বলার জন্য সোচ্চার হই, কিন্তু আমাদের দেশে কিন্তু শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করা হচ্ছে না। এবং আমরা যদি দেখি যে অনেক কারখানা বা প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে আইন বহির্ভূতভাবে ছাঁটাই বা বরখাস্ত করা হয়, এই বিষয়গুলো কিন্তু আসলে সরকারের যেখান থেকে দৃষ্টি দেওয়া উচিত সেটি কিন্তু আসলে হচ্ছে না। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে বিদ্যমান শ্রম সংশ্লিষ্ট কী কী আইনগুলো রয়েছে। আপনাকে আমি বলতে পারি যে শুধু যে আমাদের দেশে শ্রম আইন লঙ্ঘন করা হয় বিষয়টা এরকম না। আপনি দেখেন যে 1886 সালের আগে থেকেই যখন শ্রমিকরা 10 ঘন্টা কাজ করত, তখন থেকে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন শুরু করে। এই আন্দোলনের প্রেক্ষিতে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হেমার্কেটে পুলিশের গুলিতে অনেকগুলো শ্রমিক নিহত হয়, আহতও হয়, যার প্রেক্ষিতে এই শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয় একসময়। পরবর্তীতে দেখা যায় ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক যেই হয়, কনভেনশন হয়, সেই কনভেনশনে শ্রমিকদের অধিকারের বিষয়ে তাদের এই বঞ্চিত হওয়ার কারণে একটি কনভেনশনে তাদের জন্যে এই মে দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়। তবে যেখানে এই গণ্ডগোলটা হলো, অর্থাৎ যেখানে শ্রমিকদেরকে হত্যা করা হলো, শ্রমিকদেরকে বঞ্চিত করা হলো, তারা কিন্তু মে দিবস 1 মে পালন করে না। তারা পালন করে 1886 সালের 5ই সেপ্টেম্বরের সোমবারে। জি, কিন্তু আইএলও নির্ধারিত তারিখ অনুযায়ী তো 1 মেই হচ্ছে আইএলও নির্ধারিত, এবং আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী 1 মে হলো আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস, এবং সেটাই আমরা পালন করি। এবং এটা পৃথিবীর 90টা দেশে। একজন শ্রমিককে যখন চাকরি থেকে টার্মিনেট করতে হয়, তখন কতদিনের নোটিশ দেওয়ার প্রয়োজন রয়েছে? এটা যদি স্থায়ী শ্রমিক হয় সেক্ষেত্রে 120 দিন। জি। আর যদি অস্থায়ী শ্রমিক হয় সেক্ষেত্রে 90 দিনের নোটিশ দিতে হবে। জি। যখন একজন শ্রমিককে টার্মিনেট করা হচ্ছে, তখন তিনি কি কি অধিকার বা কি কি সুবিধা প্রাপ্য হবেন? তিনি গ্র্যাচুইটি হইতে পারে, তিনি কম্পেনসেশন পেতে পারেন। তবে গ্র্যাচুইটি এবং কম্পেনসেশনের মধ্যে যেটা অধিক সেটা সে পাবে। এখানে গ্র্যাচুইটির বিষয়ে আইনে কি বলা হয়েছে? গ্র্যাচুইটির বিষয়ে আইনে বলা হয়েছে যে ওইটাই, যে যদি তাকে গ্র্যাচুইটি দেওয়া না যায়, কম্পেনসেশন দিতে হবে। যদি কম্পেনসেশনের ম্যাটারটা হয়, তাহলে দুইটার মধ্যে যেটা বেশি সেটা সে পাবে। জি। একজন শ্রমিককে আপনি বললেন বরখাস্তর বিষয়। বরখাস্তটা সাধারণত আমরা দেখি যখন কোনো শ্রমিক কোনো অসদাচরণ বা ফৌজদারি অপরাধ করে থাকে, তখন তাকে বরখাস্ত করতে হয়। বরখাস্তের একটি প্রক্রিয়া আইনে বলা হয়েছে, যে অবশ্য এই প্রক্রিয়াটি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। না, বরখাস্তের প্রক্রিয়া হলো যে আপনি তাকে বিনা নোটিশে দিতে পারেন, দেওয়া যেতে পারে, কিন্তু তাকে একটি প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চাচ্ছি। 1886 সালের পরে জি এই বরখাস্ত 1886 সালের আগ পর্যন্ত শ্রমিক যাদেরকে বরখাস্ত করা হতো তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হতো না। কিন্তু 1886 সালের পরে, শ্রমিক আন্দোলনের পরে, এইটাকে চেঞ্জ করা হয়েছে। এখন তারা ক্ষতিপূরণ পায়। জি, কিন্তু আমরা জানি যে অসদাচরণের যে অভিযোগ যদি কোনো শ্রমিকের বিরুদ্ধে আনা হয়, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে। এখানে অবশ্যই তাকে একটি নোটিশ দিতে হবে 7 দিনের। সেই নোটিশের পরে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। সেক্ষেত্রে আর সেই প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে একটা কথা আছে, যদি কাউকে বরখাস্ত করা হয় এবং সে যদি আদালতে মামলা দায়ের করে, তাহলে সেক্ষেত্রে সে ক্ষতিপূরণ পাবে না।
জি। আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। কোনো শ্রমিকের যদি তার যে প্রাপ্য মজুরি, সেই মজুরি থেকে যদি কর্তন করা হয়, যেটি বেআইনিভাবে কর্তন করা হয়, বা তার যে প্রাপ্য ক্ষতিপূরণ, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের যে অধিকার, এগুলো থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে শ্রমিক কিভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন? যদি কোনো শ্রমিককে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়, তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত বা কর্তন করা হয় এক্স্যাক্টলি অবৈধভাবে, তাহলে সে শ্রম আদালতে যাবে এবং শ্রম আদালতে তার একটা নির্দিষ্ট মেয়াদ, অর্থাৎ 12 মাসের মধ্যে তাকে শ্রম আদালতে যেদিন থেকে কর্তন করা হয়েছে সেদিন থেকে 12 মাসের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে। জি। আমরা যেটা দেখে থাকি যে একজন শ্রমিক তার চাকরির সময়কালীন সময়ে অনেক ধরনের ছুটি ভোগ করে থাকেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছুটি হচ্ছে পীড়া ছুটি, যা সিক লিভ বলি। এইটির বিধান সম্পর্কে জানতে চাচ্ছি। সিক লিভের বিধান হলো, যদি কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে বছরে 14 দিন ছুটি ভোগ করতে পারবেন, এবং সেটা অবশ্যই আপনার পে ছুটি হইতে হবে। জি। এছাড়াও আমরা আইনে নৈমিত্তিক ছুটির কথা বলা হয়েছে, যেটা ক্যাজুয়াল লিভ, সে বিষয়ে জানতে চাচ্ছি। সে বিষয়ে যদি আপনি বলেন, তাহলে কোনো শ্রমিক যদি নৈমিত্তিক ছুটি নিতে চায়, তাহলে সে বছরে 10 দিন ছুটি পাবে, ভোগ করতে পারবেন প্রত্যেক বছরে, এবং সেক্ষেত্রে সে বেতনও ভোগ করবে। জি। তবে নৈমিত্তিক ছুটির জন্য অবশ্যই আবেদন করতে হবে কর্তৃপক্ষের কাছে। তারপরে আবেদনটা হলো একটা প্রেসক্রাইব ফর্মে করতে হবে, যে কর্তৃপক্ষের যারা কর্মরত আছে তাদের কাছে দরখাস্ত করতে হবে। তারপরে সেটা মঞ্জুর হলে তারপরে সে ছুটি ভোগ করবে। জি। তাছাড়াও 2006 সালের শ্রম আইনে মজুরি সহ বাৎসরিক ছুটির কথা বলা হয়েছে, যেটি হচ্ছে প্রত্যেক 18 দিনের জন্য উনি একদিন করে ভোগ করতে পারবেন। একদিন ছুটি ভোগ, কাজ হলে একদিন ছুটি ভোগ করতে পারবেন। যদি এই ছুটি সে ভোগ না করে, তাহলে এই ছুটির জন্য উনি সমপরিমাণ বেতন মজুরি চেতে পারবেন উনি। এই যে আর্ন লিভের যে বিধান রয়েছে, এই আর্ন লিভে আপনি যেটা বললেন যে উনি যদি ছুটিটা না নিয়ে থাকেন, তাহলে ওনাকে অবশ্যই বাট আমরা দেখে থাকি যে অনেক সময় ছুটি নেয় না, নিয়ে থাকে না, না নিলে যদি অর্জিত ছুটি, যে অর্জিত হয়ে গেছে কিন্তু নিচ্ছে না, ভোগ করছেন না, যদি সে ছুটি না নেয়, অথবা ওই বছর শেষে তিনি ওই যে ছুটিগুলো ভোগ করেননি, এগুলোর জন্য উনি সমহারে বেতন প্রাপ্য হবেন। তবে একটা কথা আছে, যদি সে ছুটি ভোগ না করে এবং যদি সে টাকাও দাবি না করে, তাহলে এটার শেষে তার ওই ছুটিটা পচে যাবে। এটাকে ছুটি পচে যাওয়া বলে। বাট এক্ষেত্রে আরেকটি বিধান রয়েছে যে অবশ্যই 50% অফ দ্য আর্ন লিভ এনক্যাশ করা যায়, মানে যেগুলো উনি ভোগ করেননি এর অর্ধেক উনি এনক্যাশ করতে পারবেন, এর বেশি সুযোগ নেই আসলে। আমরা দেখে থাকি যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই যে নির্ধারিত ছুটি আইনে বলেছে, সেগুলো তারা অনুসরণ করছেন না। অনেক ক্ষেত্রে পীড়া ছুটি দেওয়া হচ্ছে না, যদি অসুস্থতার কারণে ছুটির আবেদন করা হয় তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এই যে, এবং শ্রম আইন লঙ্ঘনের যে অনেক অভিযোগ আসে প্রতিষ্ঠানগুলোকে, এখানে সরকার কি আসলে আইনটা যাতে যথাযথভাবে প্রয়োগ হয়, এটি কি সরকার আসলে করছে না, বা সরকারের এখানে যে সুপারভাইজরি রোল আছে সেটি কি সরকার প্রয়োগ করছে না? আসলে আমরা দেখি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে অধিকাংশ সময়ই ওই আমাদের একটা প্রবাদ আছে, পানি নিচের দিকে গড়ায়, অর্থাৎ যত দোষ সব শ্রমিকদের, অথচ এগুলো কিন্তু উপর থেকে হয়ে আসে। কলকারখানা পরিদর্শন যে সংস্থা আছে, তারা নিজেদের দায়িত্ব সঠিক পালন করে না, এটা যেমন একদিক। আবার দেখা যায় যে এখানে যারা মালিক আছে বা ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার আছে, তারা অনেক সময় এদেরকে বলে যে তোমরা খবরদার আমাদের কাছে যেও না, আমরা তোমাদের যা করার করে দেব। এখানে একটা অনৈতিক লেনদেনেরও ব্যাপার থেকে যায়, যার ফলে সরকারি যে সংস্থাগুলো সেগুলো ফাংশন করে না। আইনে উৎসব ছুটির কথাও বলা হয়েছে, উৎসব ছুটির বিষয়ে জানতে চাচ্ছি। উৎসব ছুটি, আপনি তো আমাদের দেশে অনেকগুলো উৎসব ছুটি আছে, যেমন পূজা আছে, ঈদ আছে, তারপরে আপনার
বাংলা নববর্ষ আছে, তারপরে মে দিবস আছে, এরকম যতগুলো উৎসব ছুটি আছে সেগুলো ছুটি প্রাপ্য আছে, হবেন। সেগুলো সে ভোগ করবে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ সময় দেখা যায়, আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটু বলতে পারি, জি। আমি আইন পেশায় আসার আগে আমি এক সময় জব করতাম জি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে। জি তো সেখানে সকালে আমরা ডিউটিতে গেছি, আমার ডিউটি শেষ 8 ঘন্টা, তারপরে আমি যখন বললাম যে আমি চলে যাব, বললো না ওভার টাইম করতে হবে। ওভার টাইম করার পরে সকালবেলা বললো যে আবার আপনাকে কিন্তু 8টার মধ্যে আসতে হবে। এই যে শ্রমিকদের উপর যে অত্যাচার, এগুলো কিন্তু দেখভালের আমাদের দেশে সংস্থা থাকলেও কেউ দেখে না। জি নারীদের প্রেগন্যান্সি লিভের কথা আইনে বলা হয়েছে, প্রসূতিদের জন্য যে ছুটির বিধান রয়েছে, সেই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেই সম্পর্কে আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে আমাদের দেশে একসময় কিন্তু নারীদের প্রসূতিকালীন যে ছুটি ছিল জি সেটা কিন্তু 3 মাস ছিল। আইনে সংশোধন করে এটাকে 6 মাস করা হয়েছে। করেছে প্রসূতিকালীন ছুটি, উনি সেটা ভোগ করতে পারবেন। যেটি হচ্ছে 3 মাস পূর্বে এবং 3 মাস সন্তান জন্ম পরে। হওয়ার পরবর্তী 3 মাস উনি ছুটি 3 পেয়ে মাস থাকেন। এক্স্যাক্টলি। যদি উনি আরো বাচ্চা থাকে ওনার, জি। সেই ক্ষেত্রে এই ছুটিটা সে ভোগ করতে পারবে না। আইনে উৎসব বোনাসের কথা বলা হয়েছে, ফেস্টিভ্যাল বোনাস, এটি জি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে 2015 সালের যে শ্রম বিধিমালা আছে সেখানে বোনাসের বিষয়ে আলাদা বিধান রাখা হয়েছে, জি। সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। সেটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে এই উৎসব বোনাস যেটা, সেটা বহু আগে থেকেই হয়ে আসছে। এবং আমি এখানে একটু বলবো যে উৎসব বোনাসের ক্ষেত্রে যে বিধিমালাগুলো আছে এগুলো অবিলম্বে সংশোধন করা উচিত। কারণ হলো উৎসব বোনাসটা মূল বেতনের সমান দেওয়া হয়, জি যেটা কোনোভাবেই আমাদের দেশের যেই বাজার ব্যবস্থা, আমাদের দেশের যে জীবন ধারণ যেই খরচ বেড়ে গেছে, আমি মনে করি যে এই ক্ষেত্রে উৎসব বোনাস এটা মূল বেতনের অধিক হবেন না, দুটি বোনাস পাবেন, বাট এটা অবশ্যই মূল বেতনের সমান সমান হবেন। কিন্তু আমি মনে করি যে আমরা প্রতি মাসে শ্রমিকদের যে বেতন দেই, এটা সমান বেতন, এই সমান উৎসব বোনাসটা দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন। সরকারের প্রতি আমার এটা একটা ইয়ে থাকবে যে তারা বছরে তো মুসলমান 2টা বোনাস পায়, জি হিন্দুরাও 2টা বোনাস পায়, ঈদেরটাও পায়, বাট আমি মনে করি যে সে প্রতি মাসে যে বেতন পায় এই বেতনের সমান বোনাস দেওয়া উচিত, কোনোভাবেই মূল বেতনের সমান দেওয়া উচিত না। জি আমাদের শ্রম আইনে শ্রমিকদের নিরাপত্তার জন্য অনেক বিধান রয়েছে, তবে তারপরও আমরা দেখে থাকি যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইতিপূর্বে কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানে বা কলকারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। সেই অগ্নিকাণ্ডে শত শত শ্রমিক মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই তার শ্রমিকদের জন্য যে একটি নিরাপদ পরিবেশ, কর্মস্থলে যে নিরাপদ পরিবেশ, সেটি কিন্তু আসলে কোনো সরকারই সেভাবে নিশ্চিত করতে পারছে না। আমরা দেখছি পুরান ঢাকায় অনেক ছোট ছোট জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি করা হয়েছে, ট্যানারি করা হয়েছে, যেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শ্রমিক যে সেফলি এক্সিট করবেন সেটিরও ব্যবস্থা থাকছে না। এই যে ব্যর্থতা এবং পরবর্তীতে দুর্ঘটনা হলে আমরা দেখছি একটা লামসাম ক্ষতিপূরণ দিয়ে দায় সারা ভাব নিয়ে কিছুদিন পর মানুষ এগুলো ভুলে যায়। বিশেষ করে আমরা যদি বিগত কয়েক বছরে তাজরিন ফ্যাশনসে আমরা দেখেছি যে প্রায় 800-র অধিক শ্রমিক মৃত্যুবরণ করেছে। আমরা রানা প্লাজার ঘটনা দেখেছিলাম, 1000-এর উপর শ্রমিক মৃত্যুবরণ করেছে। সেক্ষেত্রে শ্রমিকের জীবনের যে মূল্য, এই মূল্য কি যথাযথভাবে শ্রম আইন রিকগনাইজ করছে? না, আপনি দেখেন যে আমাদের দেশে যে শ্রম আইন আছে সেটা রিকগনাইজ করে, কিন্তু সেটার প্রয়োগ নাই, বাস্তবায়ন নাই। আবার এই যে আপনি রানা প্লাজার কথা বললেন, তাজরিন গার্মেন্টসের কথা বললেন, এগুলো তো আমরা খবরে দেখেছি। এর বাইরেও ছোট ছোট গার্মেন্টসগুলোতে অনেক দুর্ঘটনা ঘটে যেগুলো আমাদের চোখের সামনে আসে না। বাট যারা আমাদের দেশে গার্মেন্টসের ক্রেতা, বৈদেশিক ক্রেতা যারা, তারা কিন্তু আমাদের দেশে এই সব দুর্ঘটনার পরে একটি আপনার একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি এগুলো দেখভাল করে। তো এই ঘটনার পর থেকে আমাদের বহু গার্মেন্টসে
আপনার ডে কেয়ার সেন্টার হয়েছে, তারপরে আপনার ব্রেস্ট ফিডিং সেন্টার হয়েছে, যে যারা শিশু বাচ্চা নিয়ে ডিউটিতে যায় তাদের বাচ্চাদের রাখার একটা ব্যবস্থা হয়েছে, এবং তারা সময় সময় এসে তাদেরকে ব্রেস্ট ফিডিং, যারা ছোট বাচ্চা আছে বুকের দুধ খায় তাদেরকে ব্রেস্ট ফিডিং করায়। তো এরকম কিছু যে চেঞ্জ হয় নাই তা না, অনেক চেঞ্জ হয়েছে। আবার কিছু গার্মেন্টস আছে যারা শুধু মনে করে যে এদের চুষে আমরা বড়লোক হব, সেসব গার্মেন্টসে এখনও কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আপনার এটাকে কি বলে, যেই সব পারচেজার আসে আমাদের দেশে, বায়াররা রয়েছে, এরা আপনার জোর করে হলেও বেশ কিছু নিয়ম চাপিয়ে দিয়েছে যে তোমার গার্মেন্টসে এই আইন থাকলে, এই সুবিধা থাকলে আমি তোমার গার্মেন্টসে অর্ডার দিব, নিরাপদ কর্মস্থল ব্যবস্থা নিশ্চিত না করলে তাদের কাছ থেকে কোনো অর্ডার প্লেস করা হবে না, এই ধরনের শর্ত তারা দিয়ে থাকে। এবং বিশ্বের কিন্তু 10টি গ্রিন মার্ক ফ্যাক্টরি আমাদের দেশে আছে। এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু পোশাক রপ্তানিতে একসময় প্রথম হয়েছিলাম। জি, এখন অবশ্য একটু পিছিয়ে গিয়েছি, তবে আমার ধারণা যদি রাজনৈতিক স্ট্যাবিলিটি থাকে এবং যদি পরিবেশ ভালো থাকে, তাহলে হয়তো আবার আমরা খুব ইমিডিয়েট আমরা প্রথম সারিতে চলে আসবো আশা করি। আমাদের দেশে গার্মেন্টস হোক বা অন্যান্য ক্ষেত্রে বিশাল এক শ্রমিক হচ্ছে নারী শ্রমিক। এই নারী শ্রমিকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আসলে শ্রম আইন অনেক দিন ধরেই এটিকে ওভারলুক করছে, সেটি হচ্ছে নারীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টি। এটি কিন্তু শ্রম আইনে সরাসরিভাবে এই বিষয়ে কোনো কিছু বলা নেই, তবে আমরা দেখে থাকি যে যখন একজন নারী শ্রমিক কর্মস্থলে যাচ্ছেন, তাকে তার সুপারভাইজার হোক বা তার যে উচ্চপদস্থ কর্মকর্তা হোক, তাকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে অনেক সময় যৌন হয়রানি শিকার হয়ে থাকেন, এবং সেই নারী শ্রমিক তার চাকরি হারানোর ভয়ে এই বিষয়টি অভিযোগ করেন না যে তিনি হয়তো তার চাকরিটি হারিয়ে যাবেন। এই যে যৌন হয়রানির এই প্রতিকারটি বর্তমান আইন কিভাবে অ্যাড্রেস করছে? না, যেহেতু স্পেসিফিক এই বিষয়ে কিছু বলা নাই, যৌন হয়রানির বিষয়ে কিছু বলা নাই, কিন্তু আপনার কর্মস্থলে আপনি যাতে নিরাপদ থাকেন সেই বিষয়ে কিন্তু আইন আছে। জি, অবশ্যই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি সেক্সুয়াল অ্যাসল্ট হয়, মানে নারী শিশু আইনে মামলা করার সুযোগ রয়েছে, ফৌজদারি আইনে মামলা করার সুযোগ রয়েছে। নারী শিশু আইনে মামলা করার সুযোগ যেমন আছে, আবার সেই সুযোগটা রহিত করারও ব্যবস্থা ওই মালিকরা করে থাকে। ইভেন মহামান্য হাইকোর্টে একটি নির্দেশনা রয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি করে দেওয়ার, যে কোনো নারী যদি কোনো যৌন হয়রানির শিকার হয়ে থাকেন, তিনি সেই কমিটির নিকট অভিযোগ দায়ের করতে পারবেন, সেই যদি কোনো কর্মকর্তা এটার সাথে জড়িত থাকে, এবং যেটির একটি প্রক্রিয়া উক্ত আইনেই বলা হয়েছে, বাট এটি আসলে আমাদের আইনে অন্তর্ভুক্ত করা হয়নি সেভাবে। লেবার লতে অন্তর্ভুক্ত করাটা এখন সময়ের দাবি। জি, ব্যারিস্টার আব্দুল কুদ্দুস, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে ডাকার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।